আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাসির। শুরুতেই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের খবর। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রথম দেশ হিসেবে মালয়েশিয়া সফর করবেন তিনি। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকেলে ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীনে যাবেন। এ সময় মালয়েশিয়ার শ্রমবাজারে আরও কর্মী নিতে অনুরোধ জানানো হবে। রোহিঙ্গা প্রত্যাবর্তন সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো মালয়েশিয়ায় প্রাধান্য পাবে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া চীন সফরে 13টি সমঝোতা স্মারক, 2টি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকল সহ 15 থেকে 17টি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এ সময় বহুল প্রতীক্ষিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা করা হবে। দর্শক, এই মুহূর্তে কুয়ালালামপুরে রয়েছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। রুবেল, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে সেখানকার প্রবাসীদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছেন? সেখানকার পরিবেশ পরিস্থিতি আমাদের বিস্তারিত জানান। মালয়েশিয়ার সফরকে কেন্দ্র করে মালয়েশিয়ার প্রবাসীদের মধ্যে কিছুটা উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি। মালয়েশিয়ার বখিত বিদ্যানের যেই অডিটোরিয়ামটিতে তিনি একটি অনানুষ্ঠানিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। জানেন নিশ্চয়ই বাংলাদেশ সময় 2:45-এ বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তারপর তিনি মূলত বাংলাদেশের সময় 8:45-এ এবং তারপর মূলত সেইখানে বাংলাদেশীয় প্রবাসীদের যে কমিউনিটি, সেই কমিউনিটির একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। প্রবাসী যারা রয়েছেন এখানকার স্কুলে থাকা শ্রমবাজার, সেই শ্রমবাজারের হবে বলে এই মালয়েশিয়া যেহেতু একটি বড় শ্রমবাজার, শ্রমবাজার কাজ করতে সেদিকটা নিশ্চয়তা চায় সেই কারণে আজকের রাজনৈতিক এই সভাটি হবে বকির দিনটাতে এবং সেইখানে মূলত আয়োজন করা হয়েছে মালয়েশিয়া বিএনপির আয়োজনে। সেইখানে বিএনপির নেতারা উপস্থিত থাকেন। আমরা ধন্যবাদ থেকে তারা আয়োজন করেছে এবং তারা সেখানে রয়েছে এবং আজকে রাতে আসবেন এই সময়ে মূলত আগামীকাল সারাদিন সময় কাটাবেন মালয়েশিয়ার রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে তিনি যোগ দেওয়ার ক্ষেত্রে এবং আগামীকাল মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের একটি বৈঠক রয়েছে এবং দুই দেশের প্রধানমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলন করে বাংলাদেশের এই কেন্দ্র করে আলোচনা রয়েছিল কূটনৈতিক টেবিলে যে বাংলাদেশের সরকার কোন সফরে যাবেন, যে চীনে নাকি ভারতে। যখন এরকম দ্বিধাদ্বন্দ্ব ছিল তখন কূটনৈতিক কৌশলের অংশ হিসাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এই সফর 22 তারিখ রাতেই তিনি চীনে যাবেন। চীনে আসলে বিজনেস সম্মেলন এবং ধন্যবাদ রুবেল। জুলাই গণ অভ্যুত্থানে কারফিউ এবং ব্যবসায়ীদের নিয়ে হত্যাকাণ্ডে সহায়তা সহ 5 অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এ বিচারিক কার্যক্রম। একই ট্রাইব্যুনালে আওয়ামী লীগ শাসন আমলে শতাধিক মানুষকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধেও সাক্ষ্য নেওয়া হবে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে শিক্ষার্থী তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে চলমান সাক্ষ্য গ্রহণ এবং আরও কয়েকটি মামলার বিচার কাজের দিন নির্ধারণ রয়েছে। সকালে এসব মামলায় গ্রেপ্তার মোট 11 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। জুলাইয়ের শেষে জাপানের সঙ্গে চুক্তি করে 16 ডিসেম্বরে চালু হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল।
রাজধানীর একটি হোটেলে সিভিল এভিয়েশনের মাস্টার প্ল্যান বিষয়ক ওয়ার্কশপ শেষে সাংবাদিকদের একথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। একই অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব দ্রুতই আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে। পাশাপাশি বগুড়া সহ 4টি নতুন বিমানবন্দর চালুর প্রক্রিয়া চলছে। অন্যদিকে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিমানের সঙ্গে বিদেশি কোম্পানি থাকলেও কার্গো হ্যান্ডলিং এককভাবেই বিমান করবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। কন্ট্রাক্টটা যাতে আমরা জুলাইতেই করতে পারি সেই বিষয়ে তার সহযোগিতা কামনা করেছি এবং তিনি আশ্বাস দিয়েছেন যে কোনো অসুবিধা হবে না এবং আমাদের এখানে সিভিল এভিয়েশনের আন্ডারে যে ওরাট করার জন্য নিপুণকে আছে তাদেরকেও তিনি বলেছেন যে সিভিল এভিয়েশন চেয়ারম্যান সাহেবকে রিকোয়েস্ট করার জন্য টু স্টার্ট। তাতে করে মনে হয় যে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। বিএনপি সরকারের প্রথম 4 মাসের সবচেয়ে বড় সাফল্য হিসেবে নির্বাচনী ইশতেহার দ্রুত বাস্তবায়নের উদ্যোগকে উল্লেখ করেছেন বক্তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত বিএনপি সরকারের 4 মাস প্রত্যাশা অর্জন ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করা হয়। তবে সরকারের বিভিন্ন সাফল্যের পাশাপাশি কিছু ব্যর্থতার দিকও তুলে ধরা হয়। বক্তারা বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করলে সরকারের অর্জন ও বস্তুগত সাফল্য অনেকটাই ম্লান হয়ে যেতে পারে। এছাড়াও সংস্কারের ক্ষেত্রে গড়িমসি, নিয়োগে দলীয় আনুগত্য, ব্যাংকিং খাতে আপোষ, বাজেটে অবাস্তব রাজস্ব লক্ষ্যমাত্রা, আইনশৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক ব্যবহার, গণতান্ত্রিক মূল্যবোধে অনীহা এটি ভবিষ্যতের জন্য উদ্বেগজনক সংকেত বলেও উল্লেখ করেন। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা সিলেট মহাসড়ক পারাপারের সময় ট্রাক চাপায় সোহেল মিয়া নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সিএনজি শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ভোরে উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া কুর্শি গ্রামের বাসিন্দা। এদিকে শেরপুর শহরের শাপলা চত্বর মোড়ে ট্রাক চাপায় মান্নান নামে এক যুবক আহত হয়েছে। সুস্থ বার্ধক্যের জন্য যোগ এই প্রতিপাদ্যে ঢাকায় উদযাপিত হল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস IDY 2026। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের অধীন ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র IGCC ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটিতে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনের দীনেশ ত্রিবেদী উপস্থিত ছিলেন। যোগপ্রেমী শিক্ষার্থী, সুস্থতা কর্মী এবং বিশিষ্ট অতিথিদের এক প্রাণবন্ত সমাবেশের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা বৃদ্ধিতে যোগের ভূমিকা অপরিসীম বলে জানান অংশগ্রহণকারীরা। প্রতি বছর 21 জুন পালিত আন্তর্জাতিক যোগ দিবসটি যোগকে উদযাপন করে, যা ভারতে উদ্ভূত হয়েছিল এবং শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা বৃদ্ধিতে বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করে। সারা শরীরের জন্য এটা একটা বিরাট একটা মহৌষধ। এটা করলে ভালো থাকবেই। আমি যোগাসনের বলে আমি সহ্য ক্ষমতা আমার বেড়েছে। স্বাস্থ্যকর হেলথ, যেটা দুইটার একটা কম্বিনেশন। প্রত্যেক দিনের কাজকর্মের মধ্যে সবচেয়ে বড় বৈরী যে উপাদান সেটা হচ্ছে স্ট্রেস। এই যে স্ট্রেসটা আপনি যদি কন্ট্রোল করতে চান, আপনার শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করতে হবে, আপনার মনকে কন্ট্রোল করতে হবে। এবার বিআরবি কেবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলের হাই ভোল্টেজ ম্যাচে সুইডেনকে 5-1 গোলে গুঁড়িয়ে দিয়ে গ্রুপ টেবিলের শীর্ষস্থান দখল করল নেদারল্যান্ডস। কোডি গাকপো ও ব্রায়ান ব্রবির দুর্দান্ত নৈপুণ্যে দাপুটে জয় তুলে নিয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখল রোনাল্ড কোম্যানের শিষ্যরা। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। হিউস্টনের একদিকে প্রথম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দারুণ সূচনা করা সুইডেন, অন্যদিকে জাপানের সঙ্গে ড্র দিয়ে শুরু করা নেদারল্যান্ডস। হারলেই আসর থেকে বিদায়ের শঙ্কা। সেই জটিল সমীকরণকে সহজ রূপ দিয়ে সুইডিশদের গোলবন্যায় ভাসালো রোনাল্ড কোম্যানের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে নেদারল্যান্ডস, যার ফল পেতে সময় লেগেছে মাত্র 5 মিনিট। কেডি গাকপোর পাস থেকে ব্রায়ান ব্রবির গোলে এগিয়ে যায় ডাচরা। 17 মিনিটে আবারও গোল করে দলকে এগিয়ে নেন এই স্ট্রাইকার। 2 গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে সুইডেন। 44 মিনিটে বল জালে জড়ালেও অফসাইডের ফাঁদে পড়ে তা বাতিল হয়। ফলে 2 গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে ডাচরা। বিরতি থেকে ফিরেই শুরু হয় গ্যাকপোর তাণ্ডব। লিভারপুলের এই ফরওয়ার্ডের জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় নেদারল্যান্ডস। 58 মিনিটে সুইডিশ ফরওয়ার্ড অ্যান্টনি আলাঙ্গা 1 গোল শোধ করে ব্যবধান কিছুটা কমালেও তা কেবল সান্ত্বনায় জুগিয়েছে। ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নেমে সুইডেনের কফিনে শেষ পেরেকটি ঠোকেন ক্রিসেন্সিওস সামারভিল। 89 মিনিটে পঞ্চম গোলটি করলে 5-1 গোলের বড় জয় নিশ্চিত করে নেদারল্যান্ডস। এই দাপুটে জয়ে এফ গ্রুপের শীর্ষস্থান দখলের পাশাপাশি নকআউট পর্বের দিকে এক পা দিয়ে রাখলো রোনাল্ড কোমেনের শিষ্যরা। কাজী মাহিম হাসান, RTV। আইভরি কোস্টের বিপক্ষে 2-1 ব্যবধানে জিতে ই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল জার্মানি। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা 12 বছর পর নিশ্চিত করল নকআউট পর্ব। জামাল মুসিয়ালার বদলি নেমে জোড়া গোল করে জার্মানদের জয় নিশ্চিত করেন স্টুটগার্টের ফরওয়ার্ড ডেনিস উন্দাভ। এদিকে একই গ্রুপে আরেক ম্যাচে গোলরক্ষক ইলয় রোমের নৈপুণ্যে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের ইতিহাসে প্রথম পয়েন্ট পেয়েছে কুরাসাও। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। আইভরি কোস্টের পাওয়ার ও ফিজিক্যাল অ্যাডভান্টেজ ছিল এই ম্যাচে জার্মানদের ভয়ের অন্যতম কারণ। ছিল পয়েন্ট ভাগাভাগির শঙ্কা, তবে দিন শেষে জার্মানির ফুটবলের শৈল্পিক ও কৌশলের কাছে পরাস্ত আইভরি কোস্ট। জার্মানির 2-1 গোলের জয়ের দিনে অবশ্য প্রথম উদযাপন করেছে আইভরি কোস্ট। 30 মিনিটেই আল আহলির মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আফ্রিকান লায়নরা। সে লিড ধরে রেখেই বিরতিতে যায় তারা। 4-2-3-1 ফরমেশনে শুরু করা নাগলসম্যান দ্বিতীয়ার্ধে ম্যাচের 60 মিনিটে 3 বদলি করেন। এরপরই ম্যাচের গতি বদলে যায়। জামাল মুসিয়ালার বদলি ডেনিস উন্দাভের 68 মিনিটে করা প্রথম গোলে সমতায় ফেরে জার্মানরা। আইভরির ডিপ ডিফেন্ডিং থেকে প্লেমেক ও কাউন্টার অ্যাটাক কৌশলে জার্মানরা খুব একটা সুবিধা করতে পারেনি। গোলের খোঁজে থাকা দুদলের ভাগ্য গড়িয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। 64 মিনিটে সেই বদলি উন্দাভেই স্বস্তি জার্মানদের। শেষে 2-1 ব্যবধানের এই জয়ে 12 বছর পর তাদের নিশ্চিত হলো দ্বিতীয় রাউন্ড। ইকুয়েডর কুরাসাও গোলশূন্য ম্যাচে নায়কের নাম গোলরক্ষক ইলয় রোম। কুরাসাওয়ের এই গোলরক্ষক একাই থামিয়েছেন ইকুয়েডরের 15টি শট। শেষে ড্র করে নিজেদের ফুটবল ইতিহাসের প্রথম পয়েন্ট পেয়েছে কুরাসাও। মাহফুজুল ইসলাম, RTV। এবার খেলার খবর। ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও নিয়ম রক্ষার T20 ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের সাগরিকায় ম্যাচ শুরু দুপুর 2টায়। প্রথম 2 T20-তে হেরে সিরিজ হাতছাড়া হয়েছে টাইগারদের। তাই তো তৃতীয় T20-তে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে চাইবে স্বাগতিকরা। লিটন দাস এই ম্যাচেও থাকছে মাঠের বাইরে। এই ম্যাচেও একাদশে আসতে পারে পরিবর্তন। এছাড়াও 2টি ম্যাচ হেরে যাওয়ায় শেষ T20-তে সেরা কম্বিনেশন মাঠে নামাবেন কোচ ফিল সিমন্স। নারী T20 বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে 23 রানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। এই জয়ে গ্রুপ টেবিলের 3 নম্বরে উঠে এসেছে টাইগ্রেসরা। সাউদাম্পটনে টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে মাত্র 23 রান তোলে বাংলাদেশ। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির 36 ও স্বর্ণা আক্তারের অপরাজিত 22 বলে 39 রানে ভর করে নির্ধারিত ওভারে 6 উইকেটে 123 রান করে টাইগ্রেসরা। জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে 44 রান করেন পাকিস্তানের 2 ওপেনার। এরপর বাংলাদেশের বোলারদের তোপের মুখে কেউই থিতু হতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে 8 উইকেটে 100 রান তুলতে সক্ষম হয় পাকিস্তানের মেয়েরা। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।